সকাল ৯টা নিউজে সবাইকে আমন্ত্রণ। সাথে আছে আমি নাফিস আব্দুল্লাহ। রাজধানী কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বারবার অনুরোধ উপেক্ষা করে সংঘর্ষে লিপ্ত হয় নেতাকর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয় সেনাবাহিনী। আইএসপিআর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার রাত ৮টার দিকে কাকরাইলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বারবার সতর্কতা সত্ত্বেও রাজনৈতিক দলগুলোর কিছু নেতাকর্মী সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপর আক্রমণ চালায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, এক পর্যায়ে মশাল মিছিলের মাধ্যমে সহিংসতা আরও বৃদ্ধি পায়। ইট পাটকেল ছোড়া হয়, বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগের চেষ্টা চালানো হয়। এই ঘটনায় সেনাবাহিনীর ৫ জন সদস্য আহত হন। পুলিশ ও সেনাবাহিনী প্রথমে শান্তিপূর্ণভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে, তবে জননিরাপত্তা নিশ্চিত করতে শেষ পর্যন্ত বল প্রয়োগে বাধ্য হয় তারা। সংঘর্ষের ফলে বিজয়নগর, নয়াপল্টন সহ আশেপাশের এলাকায় জনসাধারণের চলাচলে বিঘ্ন ঘটে এবং দুর্ভোগের চরমে পৌঁছে। আইএসপিআর আরও জানায়, মব ভায়োলেন্সের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে সেনাবাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে। রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষে আহত দলটির সভাপতি নুরুল হক নূরকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে। শুক্রবার দিবাগত রাত 12:30টার পর তাকে ঢাকা মেডিকেলের আইসিইউতে নেওয়া হয় বলে জানা গেছে। ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিনয়ামিন মোল্লা এদিন রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে সাংবাদিকদের জানান, নুরুল হক নূরকে আইসিইউতে নেওয়া হয়েছে, সবাই তার জন্য দোয়া করবেন। এদিকে সংঘর্ষে গণ অধিকার পরিষদের আহত বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা ঢাকা মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন। হাসপাতালের জরুরি বিভাগের সামনে এখনও দলটির নেতাকর্মীদের ভিড় রয়েছে। এদিকে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের কর্মীদের মধ্যে সংঘর্ষ এবং পরবর্তীতে আইন শৃঙ্খলা বাহিনীর হামলায় আহত গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। শুক্রবার রাত 11:40 দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টারে আসেন তিনি। নুরুল হক নূরকে দেখে বের হওয়ার সময় গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের রোষানলে পরে আবারও হাসপাতালে ঢুকে পড়েন আসিফ নজরুল। আইন উপদেষ্টাকে অবরুদ্ধ করে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে গ্রেফতার করার দাবি জানান নেতাকর্মীরা। এর আগে সন্ধ্যার পর বিজয়নগর এলাকায় জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষ থামাতে গিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া ও লাঠিচার্জের ঘটনা ঘটে। এতে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর ও সাধারণ সম্পাদক রাশেদ খান সহ বেশ কয়েকজন আহত হন। আহতদের প্রাথমিকভাবে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রাত 11টার দিকে নুরুল হক নূরকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। নির্বাচনী রোডম্যাপ নিয়ে দু একটি রাজনৈতিক দল ধোঁয়াশা তৈরির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। শুক্রবার আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। সালাউদ্দিন আহমদ বলেন, নির্বাচনী রোডম্যাপ নিয়ে যদি কোনো সংশয় থাকে তাহলে তা আলোচনা করে সমাধান করা উচিত। কোনোভাবে রাজনৈতিক ঐক্যে ফাটল ধরানো যাবে না। দোদুল্যমানতা দূর করতে হবে শান্তিপূর্ণভাবে আলোচনার মাধ্যমে। তিনি বলেন, আমরা এমন একটি বাংলাদেশের জন্য সংগ্রাম করছি যেখানে আর কেউ গুম হবে না, কেউ হারিয়ে যাবে না, আর কোনো মায়ের বুক খালি হবে না। ক্ষমতায় যাওয়ার সুযোগ পেলে গুম প্রতিরোধে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে। আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন হুম্মাম কাদের চৌধুরী। তিনি বলেন, 2024 সালের গণঅভ্যুত্থানের পর গুমের শিকার কয়েকজনকে ফিরে পেলেও বাকিদের কোনো সন্ধান মেলেনি। বর্তমান সরকার অনেক আশ্বাস দিলেও এখনও বাস্তব পদক্ষেপ চোখে পড়েনি। সভায় বক্তারা বলেন, গুম হওয়া মানুষদের পরিবারের প্রতি ন্যায় বিচার ও দায়বদ্ধতা প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত গণতন্ত্র পূর্ণতা পাবে না। সীমান্তে সহিংসতা, অনুপ্রবেশ আর চোরাচালান,
দুই প্রতিবেশী দেশের মধ্যে চাপা উত্তেজনা দীর্ঘদিনের। এ প্রেক্ষাপটে ঢাকায় বসেছিল বিজিবি বিএসএফ মহাপর্যায়ের বৈঠক। শুরুটা হয়েছিল কূটনৈতিক সৌজন্যে, কিন্তু আলোচনা যত এগিয়েছে ততই স্পষ্ট হয়েছে অভ্যন্তরীণ তীব্র মতবিরোধ। গোপন নথি ফাঁস হয়ে যাওয়ার পর যেন বদলে যায় বৈঠকের মেজাজ। কি ছিল সেই নথিতে এবং আদৌ কি এই বৈঠক সীমান্তে শান্তি ফিরিয়ে আনতে পারবে? বিস্তারিত দেখুন তুষার ইসলামের রিপোর্টে। ঢাকার এক অভিজাত হোটেলের কনফারেন্স হলে টান টান উত্তেজনা। টেবিলের এক পাশে বসে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর প্রতিনিধি দল, অপর প্রান্তে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির অবস্থান। আলোচনার সূচনা সাধারণ সৌজন্যে হলেও ঘরের বাতাস যেন ভারী হয়ে উঠেছে। বাইরে তখনও কড়া নিরাপত্তা, যেন কোনো গোপন রহস্য চাপা পড়ে আছে এই বৈঠকের অন্তরালে। বিষয় শুধু সীমান্ত নিরাপত্তা নয়, সাম্প্রতিক সময়ে বেড়ে যাওয়া অবৈধ অনুপ্রবেশ, অস্ত্র চোরাচালান, ড্রোন নজরদারি এবং স্থানীয়দের উপর গুলি চালানোর ঘটনাই এই বৈঠকের কেন্দ্রবিন্দু। সূত্র জানায়, আলোচনার প্রথম দিকে নীরবতা ভেঙে উঠে আসে একের পর এক অভিযোগ। বাংলাদেশের প্রতিনিধি দল জানায়, সীমান্তে নিরপরাধ মানুষের মৃত্যু আর সহিংসতা বন্ধে কঠোর পদক্ষেপ চায় তারা। ভারতের পক্ষ থেকে দেয়া হয় পাল্টা যুক্তি, সীমান্তে বেড়ে যাওয়া অনুপ্রবেশ ঠেকাতেই তাদের এই কঠোর নজরদারি। ঠিক তখনই আলোচনার টেবিলে ছড়িয়ে পড়া একাধিক গোপন নথি যেন বাড়িয়ে দেয় উত্তেজনা। নথিতে উল্লেখ ছিল সীমান্ত ঘেঁষে নতুন একটি সারিবদ্ধ কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা। বিজিবি জানায়, এই প্রাচীর শুধু সীমান্ত নয়, বরং প্রতিবেশী দুই দেশের আস্থার দেয়ালকেও উঁচু করবে। বৈঠক শেষে দুই পক্ষ যৌথভাবে ঘোষণা করে, শূন্য সহনশীলতায় সীমান্তে শান্তি বজায় রাখা হবে। কিন্তু বৈঠক কক্ষের বাইরে রাতের অন্ধকারে সীমান্ত ঘেঁষা গ্রামগুলোতে তখনও আতঙ্কের ছায়া ঘনীভূত। সীমান্তের গোপন অস্থিরতা যেন বলছে, কোনো একদিন এই উত্তেজনাই হয়তো ভেঙে দিতে পারে দুই প্রতিবেশীর ভ্রাতৃত্বের সেতু। তুষার ইসলাম, জাগো নিউজ, ঢাকা। পিরোজপুরের ভান্ডারিয়ায় নারিকেল চুরি নিয়ে দ্বন্দ্বের জেরে এক বিএনপি নেতাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। নিহত রেজাউল করিম ঝন্টু স্থানীয় ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুরে একই এলাকার রুবেল খান একটি বাড়ি থেকে নারিকেল পাড়েন। এ নিয়ে মালিকপক্ষ থানায় অভিযোগ দিলে বিষয়টি জানানো হয় বিএনপি নেতা ঝন্টুকে। ঝন্টু অভিযুক্ত রুবেলকে নারিকেল ফেরত দিতে বলেন, কিন্তু রুবেল তা না করে উল্টো হুমকি দেন। পরদিন সকালে ঝন্টু মাসুদের বাড়ির সামনে গেলে রুবেল তার সঙ্গে থাকা ছুরি দিয়ে তাকে একাধিকবার আঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ঝন্টুকে উদ্ধার করে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন জানিয়েছেন, নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং হত্যাকারী রুবেলকে আটকের চেষ্টা চলছে। নামে না জিগেলে আবার রাইতে 12টার সময় ঘরে মিশে বাসুদের ঘরে ওইনে খারাপ হেয়ে ডাক লইছে, সেই ডাকের এই খোপেতে ওইনে উৎপাতকে রয়েছে কতক্ষণে বাইরে টুপি হচ্ছে মন্দ কইছে, সেই ভিন্ন উৎপাতকে রয়ে আইসি মন্দির কিছু পাওয়া না বলা না উঠে এই জায়গা বাসাই করতেছে তুমি একটা করতেছে। কালকে দিনের বেলা নারকেল নেছে মাসুদ রাহান কো, তারপর রাত্রিবেলা মামার সাথে একটু কথা কাটাকাটি হয়েছে, সকালবেলা বেরোইছে, বেরোবার সময় কত পিছন দিয়ে সাদা দিয়ে শুরু করতেছে। রোগীর বডিতে আমরা মাল্টিপল ইনজুরি পেয়েছি, তার গলাতে বুকে মাল্টিপল ইনজুরি আছে। যখন আসার পরে আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি আর কি।
গাইবান্ধার গোবিন্দগঞ্জে বালু উত্তোলনকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে সাংবাদিক সহ 10 জন আহত হয়েছেন। শুক্রবার বিকেলে উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের গোপালপুর গ্রামে এ সংঘর্ষ হয়। স্থানীয়রা জানান, মহিমাগঞ্জ ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত সভাপতি আবু সুফিয়ান সুজা ও ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব নাজিমউদ্দিন আলমের মধ্যে নদী থেকে বালু উত্তোলনকে কেন্দ্র করে বিরোধ চলছিল। তারা দুজনই ওই ইউনিয়নের গোপালপুর গ্রামের বাসিন্দা। শুক্রবার জুমার নামাজের পর দুপক্ষের লোকজনের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। পরে ইট পাটকেল নিক্ষেপ সহ লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে 10 জন আহত হন। খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানা থেকে পুলিশ ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বুলবুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ পাঠানোর পর সেখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এখন পর্যন্ত কোনো অভিযোগ পায়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। জানাবো আন্তর্জাতিক সংবাদ। ভারতের রাজধানী দিল্লি থেকে আটক 40 জন রোহিঙ্গা শরণার্থীকে গোপনে জোর করে মিয়ানমারে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে গুরুতর অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ও তাদের পরিবারের সদস্যদের বর্ণনা অনুযায়ী ভারতীয় পুলিশ তাদের বায়োমেট্রিক তথ্য হালনাগাদের কথা বলে থানায় ডেকে নেয়। এরপর এসব রোহিঙ্গা নাগরিকদের অজ্ঞাত স্থানে পাঠানো হয়। পরে তাদের গভীর সমুদ্রে ফেলে দিয়ে মিয়ানমারের উপকূলে পৌঁছে যেতে বাধ্য করা হয়। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির একটি দীর্ঘ প্রতিবেদন থেকে জানা যায়, ঘটনাটি শুরু হয় চলতি বছরের 6 মে। দিল্লির বিভিন্ন এলাকায় বসবাসরত অন্তত 40 রোহিঙ্গাকে পুলিশ স্টেশনে হাজির হতে বলা হয়। কয়েক ঘন্টা পর তাদের ইন্দোরলোক আটক কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। 7 মে সকালে রোহিঙ্গাদের দলটিকে হিন্দন বিমানবন্দর থেকে বিমানে করে আন্দামান দ্বীপপুঞ্জে পাঠানো হয়। সেখান থেকে সামরিক পোশাক পরিহিত কয়েকজন তাদের চোখ ও হাত বেঁধে নৌবাহিনীর একটি জাহাজে তোলেন। ভুক্তভোগীরা জানিয়েছেন, প্রায় 14 ঘন্টা জাহাজে রাখার সময় তাদের অনেককে মারধর করা হয়। মুসলিম ও খ্রিস্টান হওয়ার কারণে অপমানজনক কথা শোনানো হয়, এমনকি শারীরিক নির্যাতনও করা হয়। খাবার দেওয়া হলেও মানসিক চাপ ও ভয়ের কারণে ভুক্তভোগী রোহিঙ্গা নাগরিকদের বেশিরভাগই কিছু খেতে পারেননি। বর্তমানে এসব রোহিঙ্গা শরণার্থীরা মিয়ানমারের দক্ষিণ পশ্চিমাঞ্চলের যুদ্ধবিধ্বস্ত এলাকায় একটি স্থানীয় বিদ্রোহী সংগঠনের তত্ত্বাবধানে অবস্থান করছেন। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তের সর্বশেষ খবর পেতে ভিজিট করুন jagonews24.com, ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।